এই প্রার্থী তালিকা আমার কাছে অনেক কৌশলী মনে হয়েছে। কৌশল নানাভাবে আছে, পুনর্বাসনের উদ্যোগের মধ্যে আছে। বিভিন্ন নেতা যারা জেলায় তেমন গ্রহণযোগ্য নন তাদেরকে অন্য জেলায় প্রার্থী করা হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা পরিকল্পনার ছাপের মধ্যে রয়েছে। খানাকুলে প্রায় 40% সংখ্যালঘু মুসলমান মানুষ আছেন, তারপরেও সেখানে কিন্তু আমি দেখলাম হিন্দু প্রার্থী তৃণমূল কংগ্রেস দিয়েছে। বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল প্রার্থী দিয়েছে, মানে তারা ধরেই নিয়েছে মুসলমান ভোটটা আমরা পাবো, সুতরাং হিন্দু ভোটটা ধরে রাখার জন্য হিন্দু প্রার্থীদের দিচ্ছি। মুসলমানদের সংখ্যা কিন্তু পশ্চিমবাংলার বিধানসভায় দিনের পর দিন কমে যাচ্ছে, যেটা খুবই চিন্তার বিষয়। পশ্চিমবাংলার রাজনীতি তো বিরোধী না থাকলে এটা শ্মশানে পরিণত হয়। এসআইআর এর লোল্লোকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে, এই ইস্যুটা কিন্তু মুসলিমদেরকে প্রভাবিত করেছে। তীব্র ইলেকশন কমিশনকে কার্যত তিনি শত্রু বানিয়ে ফেলেছেন। প্রশাসনিক একটা চাপ তৈরি করতে চাইছেন এবং একটা ললেসনেস অবস্থা তৈরি করতে চাইছেন, যার মধ্য দিয়ে তিনি জয়ী হতে চাইছেন। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে আমার কয়েকটা অবজারভেশন আপনাদের সামনে রাখতে চাইছি। এই প্রার্থী তালিকা আমার কাছে অনেক কৌশলী মনে হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা পরিকল্পনার ছাপের মধ্যে রয়েছে। পরিকল্পনাটা কি, যে অনেকের জেলাতে গ্রহণযোগ্যতা ছিল না, সেই জেলাতে যাদের গ্রহণযোগ্যতা ছিল না তাদেরকে দল গুরুত্বপূর্ণ নেতা মনে করেন, তাদেরকে কিন্তু একটা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের সুযোগ তারা করে দিয়েছেন। যেমন আমি বলছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় 2021-এ বিজেপিতে গিয়েছিলেন, ডোমজোরে পরাজিত হওয়ার পরে তৃণমূলের সঙ্গে সঙ্গে যোগদান করেন। তারপরে দল তাকে নানাভাবে ব্যবহার করেছে, কখনো ত্রিপুরায় পাঠিয়েছে, তো কখনো নদিয়াতে পাঠিয়েছে, বিভিন্ন জেলাতে তাকে পর্যবেক্ষক করে পাঠিয়েছে, কখনো পূর্ব মেদিনীপুরে পাঠিয়েছে, কখনো নন্দীগ্রামে পাঠিয়েছে। এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাওড়া জেলায় কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ তার নেতারা কেউ চাইছে না তাকে, ফলে তাকে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছে পূর্ব দেবরাতে করা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের দেবরাতে তাকে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি দেখেন যে শিয়া পান্ডে, মানে তৃণমূলের প্রভাবশালী নেত্রী শিয়া পান্ডেকে মানিকতলাতে কিন্তু ক্যান্ডিডেট করা হয়েছে। শিয়া পান্ডাকে মানিকতলাতে করা হয়েছে। আপনারা জানেন যে শিয়া পান্ডে কিন্তু এর আগেই উপনির্বাচনের সময় তার মা যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখনই কিন্তু তিনি প্রার্থী হতে চেয়েছিলেন এবং একটা বড় দাবি ছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চেয়েছিলেন, কিন্তু একটা অংশের বিরোধিতায় তিনি শিয়া পান্ডে দাঁড়াতে পারেননি। শিয়া পান্ডেকে কিন্তু এবার মানিকতলাতে তার মার পরিবর্তে কিন্তু প্রার্থী করা হয়েছে। ঠিক তেমনিভাবে দেবরাজ যিনি বিধায়ক ছিলেন, আইপিএস অফিসার হুমায়ুন কবির কার্যত বাধ্য হয়ে পড়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে তাকে গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু এই হুমায়ুন কবিরের গুরুত্ব বেড়ে যায় যখন আরেকজন তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যখন নতুন করে দল তৈরি করেন, তৃণমূল থেকে বেরিয়ে যান, বিদ্রোহ ঘোষণা করেন, তারপরে কিন্তু এই হুমায়ুন কবিরের গুরুত্ব বাড়ে সংখ্যালঘু মুখ হিসাবে। এই হুমায়ুন কবিরকে কিন্তু তৃণমূল কংগ্রেস, যেহেতু দেবরাতে তিনি তার সংযোগ কম হয়েছিল এবং তিনি মানে দেবরাতে তেমন গ্রহণযোগ্য ছিলেন না, ফলে তাকে কিন্তু এবার পুনর্বাসন দেওয়া হলো দমকলে, অর্থাৎ মেদিনীপুরের দমকলে কিন্তু এবার হুমায়ুন কবির আইপিএস তিনি কিন্তু প্রার্থী হলেন। নেক্সট হলো সব্যসাচী দত্ত, তিনিও বিজেপিতে জয়েন করেছিলেন। এই সব্যসাচী দত্তকে আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল কংগ্রেসে জয়েন করবার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যথেষ্ট গুরুত্ব দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি গুরুত্ব দেন, কিন্তু তাকে কোথায় মানে সুজিত বোসের জায়গায় তো দেওয়া সম্ভব নয়। আবার একইভাবে অদিতি মুন্সি যেখানে দাঁড়ান সেখানেও দেওয়া সম্ভব হয়, নিউ টাউনেও নতুন করে মানে দেওয়া সম্ভব নয়। ফলে তাকে কিন্তু বারাসাতে, অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তীর যে জায়গা, সেইখানে কিন্তু তাকে প্রার্থী করা হলো। অর্থাৎ এখানেও কিন্তু দেখলাম সব্যসাচী দত্তর পুনর্বাসন ঘটল বারাসত বিধানসভা কেন্দ্রে প্রার্থী পদ দিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে তিনি তৃণমূল কংগ্রেসে এসছেন সিপিএম এর থেকে, তার পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠেছিল, রাজ্যসভায় তাকে দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাবান মানুষ হয়ে উঠেছেন তিনি, বিশেষ করে শ্রমিক ফ্রন্টে গুরুত্বপূর্ণ নেতা এখন এই মুহূর্তে তৃণমূল শিবিরের। তাকে উলুবেড়িয়া পূর্ব থেকে কিন্তু প্রার্থী করা হয়েছে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রতে যথেষ্ট সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, ফলে সব মিলে এই কেন্দ্রটাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে অনেক মানে সহজ হওয়ার সম্ভাবনাই প্রবল। আমি আগেই বললাম রাজীব বন্দ্যোপাধ্যায়কে পুনর্বাসন দেওয়া হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পুনর্বাসন দেওয়া হয়েছে,
দেবাংশু ভট্টাচার্যের ক্ষেত্রেও আমি বলবো যে দেবাংশুকে গতবার লোকসভা নির্বাচনে হঠাৎ করে একটা কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিল। তাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে তাকে নামানো হয়েছিল মেদিনীপুরের তমলুকে। সেই তমলুক থেকে তিনি পরাজিত হন। এবার কিন্তু দেবাংশুকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় পাঠানো হয়েছে, চুচুড়াতে দেবাংশু, হুগলি চুচুড়া। যদিও মানে দেবাংশুর বাড়ি কিন্তু হাওড়ার বালিতে দিলে অনেক বেটার হতো, কিন্তু তার পুনর্বাসন হলো চুচুড়া। তার কারণ চুচুড়ার বর্তমান যিনি বিধায়ক, সেই বিধায়ককে নিয়ে বিতর্ক আছে, তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন আছে, তিনি রেগে যান। ফলে সব মিলে তার বিরুদ্ধে, অসিত বাবুর বিরুদ্ধে যে অভিযোগ আছে বা ক্ষোভ আছে, সেই মানুষের ক্ষোভটা কিন্তু আইপ্যাক টিম বুঝতে পেরেছে। তারা গ্রাউন্ড লেভেলে অ্যাসেস করে কিন্তু অসিত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন, সেখানে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছেন। এবার লড়াইটা কিভাবে দেবাংশু লড়ে, চুচুড়ার সিট কিন্তু কঠিন সিট। আমি আবারও বলবো, চুচুড়ার সিট যত মানে সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নাও হতে পারে। ফলে লড়াই কিন্তু কঠিন। দেবাংশু অবশ্যই একটা গ্রহণযোগ্য ফেস, শুভেচ্ছা তার প্রতি আমার অবশ্যই থাকবে। মানিকতলাতে আমি আগেই বললাম যে শ্রেয়া পান্ডেকে করা হয়েছে। আরেক উত্তরে যদি চলে যায়, দুজন ব্যক্তিকে কিন্তু একটা পুনর্বাসনের উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে। একজন হলো পার্থপ্রতিম রায়। তৃণমূল কংগ্রেসের হঠাৎ তার উত্থান হয়েছিল সাংসদ হিসাবে, জেলার গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেন পার্থ। কিন্তু পার্থ বেশ কিছুদিন ধরে মানে নির্বাচনী রাজনীতির দূরে থাকছেন এবং পরাজিত হয়েছিলেন। এইবার কিন্তু পার্থকে কিন্তু আমরা দেখলাম যে কোচবিহার থেকে কিন্তু লড়াইয়ে নামানো হয়েছে। পার্থকে কিন্তু এবার ক্যান্ডিডেট করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে মানে কোচবিহারে যেহেতু বিজেপির একটা প্রভাব আছে উত্তর দক্ষিণ দুটো জায়গাতেই, ফলে পার্থ প্রতিম রায় যিনি কোচবিহার উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবার কিন্তু মনে করা হচ্ছে যে কোচবিহার উত্তরের সিটটা দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস পার্থপ্রতিম রায়কে প্রার্থী করেছেন। গতবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন পার্থ, কিন্তু এবার দেখা যায় যে কোচবিহার উত্তর থেকে তিনি কিভাবে লড়াই করেন। এটা কিন্তু একটা পুনর্বাসনের মতনই বিষয়। এরপরে যদি আমরা দেখি তাহলে শ্রীরামপুর থেকে তন্ময় ঘোষকে নামানো হয়েছে। ফলে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে অবশ্যই এখানে রাজনীতির একটা কৌশল কাজ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত রাজনীতির কৌশলে যে কাজ করেন সে তার একটা লক্ষণ আমি কিন্তু দেখতে পেলাম, সেটা হলো ভাঙড়ে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে সরিয়ে এনেছে। ক্যানিং পূর্বতে সংখ্যালঘু মুসলিম যে পরিমাণে আছে, এমনি তৃণমূল জিতবে। তাহলে ভাঙড়ে কিন্তু লড়াইটা মহসা সিদ্দিকীর সামনে সরাসরি লড়াই হবে। এই লড়াই এটা মানে ভাঙড়ের পর্যবেক্ষক করার পেছনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সুকৌশল ছিল, দীর্ঘমেয়াদী চিন্তা ছিল, তারই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেলাম। ভাঙড়ের প্রার্থী হলেন শওকত মোল্লা। ফলে দেখার, জাহাঙ্গীর খানও কিন্তু আপনারা জানেন যে এবার প্রার্থী হয়েছে। শওকত মোল্লার ভাঙড়ের ক্যান্ডিডেট হওয়ার ফলে আইএসএফ এর যে দুর্গ, একমাত্র দুর্গ, সেটা কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট ভীষণ কঠিন হবে। বিশেষ করে এসআইআর এর পর্বের পর, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মনে করছেন যে এসআইআর এ একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে। ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু যে বিভাজনের মানে কথা একটা সময় আমরাই বলেছি, সেই বিভাজনের সম্ভাবনা যত মানে এসআই নিয়ে যত মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে, তত কিন্তু মানে মুসলিমরা ঐক্যবদ্ধ হচ্ছে। ফলে নওশাদ সিদ্দিকীর পক্ষে কিন্তু আসনটা খুব কঠিন হবে যদি ভোটে দাঁড়ায়। সহজে কিন্তু গতবারের মতন জয়ী হবেন নিশ্চিত করে বলা যায় না। সব মিলে আমি বলবো যে একটা বড় ভুল যদি বলবো যায় তৃণমূল কংগ্রেস অবশ্যই করেছে নন্দীগ্রামে। কেবল সদ্য বিজেপির থেকে আসা যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে মার্ডারের মামলা আছে। তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তার বিরুদ্ধে সরাসরি মার্ডারের মামলা আছে। ফলে আমার মনে হয় যে এই মানে শুভেন্দু অধিকারীকে কার্যত কেক আপ দেওয়া হলো, বা বলা যায় যে ছেড়ে দেওয়া হলো বলা যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাকে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী কিন্তু অত্যন্ত দুর্বল হলো। এই কারণে আমি বলবো যে তার একটা অঞ্চলে কিছুটা প্রভাব থাকলেও
তিনি যেহেতু সদ্য বিজেপি থেকে তৃণমূলে গেছেন, ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও যে তাকে খুব ভালোভাবে নেবে আমার একেবারেই মনে হচ্ছে না। বিশেষ করে যেখানে প্রায় 30% কাছাকাছি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন নন্দীগ্রামে, আর যেখানে একটা মানে তৃণমূল সরকারই তার বিরুদ্ধে একটা মার্ডারের মামলা হয়েছিল, এবং যতটুকু জানা যায়, আমি যদি ভুল না করি, তাকে জেল খেটেছেন তিনি। ফলে জেল খাটা একটা মানুষকে প্রার্থী করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কি বার্তা দিল ঈশ্বর জানে, তৃণমূল কংগ্রেসই জানে। এটা একটা ভুল চাল বলেই আমি মনে করছি, কারণ এতে কার্যত শুভেন্দু অধিকারীকে নির্বাচনের আগেই জয়ী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। সব মিলে আমার যেটা মনে হয় যে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তারা নির্বাচনে প্রার্থী করেছেন বিরাট পরিমাণে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা কিন্তু আমি বলবো যে যথেষ্ট কম। 47 যদি হয়, 47টা মানে সংখ্যা কিন্তু যথেষ্ট কম। এই কারণে আমি বলতে চাই যে এ রাজ্যে কিন্তু একটা সময় 62 জন সংখ্যালঘু 67 জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনেও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব 50-এর নিচে হবে, কারণ বিজেপি যে 144 জন প্রার্থী ঘোষণা করেছে তাদের সংখ্যালঘু মুখই নেই বিজেপির 144 জনের মধ্য দিয়ে। আর লেফটের কেউ জিতবে এরকম পরিস্থিতি কি আদতেও আছে কিনা আমি বলতে পারবো না এই মুহূর্তে। কংগ্রেস থেকে যদি 2-1 সংখ্যালঘু জেতেন তাহলে সেটাই একটি ইম্পর্টেন্ট বিষয় হবে, কিন্তু তারপরেও আমি বলবো সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব পশ্চিমবাংলার বিধানসভায় আবারও কমবে। আমি বারবার বলছি যে পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা হয়, সংখ্যালঘুদের ভোটের মানে বড় বানানো হয়, কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসও সংখ্যালঘুদেরকে কিন্তু ভোট মানে নির্বাচনে সেইভাবে লড়াই নামান না। আমরা কিন্তু খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে খানাকুলের মতন জায়গায়, যেখানে এক সময় ইকবাল আহমেদ মতন বিধায়ক ছিলেন, খানাকুলে প্রায় 40% সংখ্যালঘু মুসলমান মানুষ আছেন, তারপরেও সেখানে কিন্তু আমি দেখলাম হিন্দু প্রার্থী তৃণমূল কংগ্রেস দিয়েছে। ফলে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস দিয়েছে, মানে তারা ধরেই নিয়েছে মুসলমান ভোটটা আমরা পাবো, সুতরাং হিন্দু ভোটটা ধরে রাখার জন্য হিন্দু প্রার্থীদের দিচ্ছি। ফলে মুসলমানদের সংখ্যা কিন্তু পশ্চিমবাংলার বিধানসভায় দিনের পর দিন কমে যাচ্ছে, যেটা খুবই চিন্তার বিষয়। যে পশ্চিমবাংলার 35% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে, যদি সিম্পলি অ্যারিথমেটিক্স ধরি তাহলে অন্ততপক্ষে 90 জন বিধায়ক এ রাজ্যে মুসলমানদের তরফ থেকে আসা উচিত। কিন্তু দুঃখের সাথে তো আমি জানাতে চাই আপনাদের, পশ্চিমবাংলাতে না বিজেপি তো সংখ্যালঘু মুসলমানদের চাই না, কিন্তু একই সাথে যেহেতু বাম কংগ্রেস দুর্বল হয়ে গেছে, ফলে বাম কংগ্রেসের থেকে মুসলিম প্রতিনিধিত্ব হওয়ার সুযোগ কম, আইএসএফ দুর্বল হয়েছে। আর হুমায়ুন কবিরও যেহেতু এসআইআর এর আন্দোলন করেনি, ফলে হুমায়ুন কবিরের থেকে মুসলিম সম্প্রদায়ের কতজন নির্বাচিত হবেন আমার ডাউট আছে, 1-2 হলেও হতে পারেন। ফলে তৃণমূল কংগ্রেসের প্রথম 2 টার্মে যত সংখ্যক মুসলিমদেরকে নামিয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতায়, এবার সেখান থেকে কিন্তু কমে গেল। অর্থাৎ পশ্চিমবাংলা বিধানসভায় কিন্তু সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা কমার সম্ভাবনাই প্রবল বলে আমি মনে করি। কিন্তু তারপরেও আমি বলবো যে নির্বাচনী কৌশলের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে একটা ইম্পর্টেন্ট ইস্যু করছেন, এবং এই যত তিনি এসআইআর কে ইস্যু করছেন তত কিন্তু মুসলিম ভোট ব্যাংকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মানে বাম কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আসছে। এসআইআর এর লড়লোকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে, এই ইস্যুটা কিন্তু মুসলিমদেরকে প্রভাবিত করেছে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেস প্রচার করছে সর্বত্র যে এসআইআর এ মুসলিমদের নাম কেটে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, ফলে মুসলমান মানে আইএসএফ কেও ভোট দিয়েছে গত নির্বাচনে, সিপিএম কেও ভোট দিয়েছে, তারা কিন্তু মনে করছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েই জয়ী হতে মানে বিজেপিকে আটকাতে হবে। এটা একটা দিক। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে তীব্র কেন্দ্র বিরোধী অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা প্রকাশের আগেই বললেন, এবং তীব্র ইলেকশন কমিশনকে কার্যত তিনি শত্রু বানিয়ে ফেলেছেন। ফলে পুরো প্রশাসনিক একটা চাপ তৈরি করতে চাইছেন এবং একটা ললেসনেস অবস্থা তৈরি করতে চাইছেন, যার মধ্য দিয়ে তিনি জয়ী হতে চাইছেন। ফলে এখন দেখার যে শেষ পর্যন্ত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তালিকা তৈরি করছেন, সমাজের সর্বস্তরের মানুষ অবশ্যই তার মধ্যে আছে, কৌশল নানাভাবে আছে, পুনর্বাসনের উদ্যোগের মধ্যে আছে, বিভিন্ন নেতা যারা জেলায় তেমন গ্রহণযোগ্য নন তাদেরকে অন্য জেলায় প্রার্থী করা হয়েছে, যে বিধায়ক মানে নিজের কনস্টিটুয়েন্সিতে জনপ্রিয় নন তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে
নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সোহম চক্রবর্তী যথেষ্ট জনপ্রিয়, মানে হারানো একটা মানুষ। সেই সোহম চক্রবর্তীকে কিন্তু এবার প্রার্থী করা হয়েছে নদিয়ার থেকে। উদ্দেশ্য একটাই, যে নিজের কেন্দ্রে অ্যান্টি ইনকামবেন্সি স্ট্রং পূর্ব মেদিনীপুর থেকে সোহম চক্রবর্তী অভিনেতা, তাকে জয়ী করা খুব কঠিন চণ্ডীপুর থেকে। ফলে চণ্ডীপুরের পরিবর্তে ওকে পূর্ব নদিয়া জেলাতে নিয়ে যাওয়া হলো। উদ্দেশ্য একটাই, যে সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে নিশ্চিত করা। ফলে সব মিলে, এবং দার্জিলিংয়ে তিনটি আসনেই তৃণমূল কংগ্রেসের কিছু নেই, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে যে তাদের সহযোগী যারা আছেন তাদের মাধ্যমে যদি একটা দুটো আসন জয়ী হওয়া যায়, সেটাই তাদের মানে টোটাল সংখ্যাকে বৃদ্ধি করবে। ফলে দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং তৃণমূল কংগ্রেস লড়াই করছে না। খুব সচেতন একটা কৌশল, কারণ লড়াই করলেও ওখানে নোটা সংখ্যক ভোট পেত। তার পরিবর্তে তারা দার্জিলিংয়ের সহযোগী দল এর মাধ্যমে যদি একটা দুটো আসন পায়, সেটাই তাদের লাভ। আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি এখনো বহু প্রার্থী, মানে 144টা প্রার্থী কেবল সিলেক্ট করেছে। কিছু প্রার্থীর নাম এখনো বামপন্থীদের তরফ থেকে বাকি আছে, কংগ্রেসের তরফ থেকেও প্রার্থী তালিকা এখনো বাকি আছে। যেটা শোনা যাচ্ছে যে বহরমপুর থেকে অধীর চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পশ্চিমবাংলার বিধানসভায় অধীর চৌধুরীর মতন মানুষ জয়ী হলে বিধানসভা গুরুত্ব বাড়বে। এবং সবশেষে বলবো যে দেখুন, জয়ী যেই হোক, বিরোধী জানি স্ট্রং থাকে। পশ্চিমবাংলার রাজনীতি তো বিরোধী না থাকলে এটা শ্মশানে পরিণত হয়, বারবার আমরা দেখি। সেই কারণে যে জয়ী হোক, কিন্তু ভাই স্ট্রং একটা বিরোধী চাই, শক্তিশালী বিরোধী পশ্চিমবাংলায় গণতন্ত্রকে পাহারা দিতে পারে। সেই কারণে মানে একটা শক্তিশালী বিরোধী জানি ভগবান আমাদের এই বিধানসভায় পাঠান, সেটাই একমাত্র কাম্য। জয়ী যে মানুষ যাকে জয়ী করবে, নিশ্চয়ই সেই দল শাসন ক্ষমতায় আসবেন, কিন্তু দয়া করে শক্তিশালী বিরোধী দল পাঠাবেন, না হলে কিন্তু পশ্চিমবাংলা একটা নরক হয়ে যাবে।